ফ্রম দীঘা ডে 2। আগের দিন তোমাদের দেখিয়েছি আমি কোথায় এসে উঠেছি, যদি রাত্রিবেলা এসেই উঠেছিলাম অনেক রাতে এসে, তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে সমুদ্রের পাদ্য হেঁটে এসে দুর্দান্ত সেই ভিউ, সে সমস্ত কিছু কিন্তু দেখিয়েছি আগের পর্বে। আজকের এই পর্বে মেন অ্যাট্রাকশন হলো জগন্নাথ ধাম, যার জন্য এখানে আসা। যাই হোক, আচ্ছা, যে এখান থেকে জগন্নাথ ধাম যাবো প্রথমে, এবং প্রথমেই আমার কাজ হচ্ছে এখান থেকে কি করে যাচ্ছি না যাচ্ছি, কটার সময় খোলে বন্ধ হয়, অল ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, এবং তার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা দেখতে যেতে হবে। তাহলে চলো, এখন এখান থেকে বেরোচ্ছি, সোজা ডেস্টিনেশন হচ্ছে জগন্নাথ ধাম। আগের পর্বে তোমাদের সাথে শেয়ার করেছি আমার রুমটা, আর এই হচ্ছে হোটেলটা। হোটেলের একদম বাইরে থেকে কিন্তু পেয়ে গেছি আমি টোটো, এবং ওল্ড দীঘা সি বিচ থেকে দীঘার জগন্নাথ ধাম পর্যন্ত যেতে কিন্তু সময় লাগবে 8 মিনিটের মতন, এবং ডিস্টেন্স হচ্ছে 3.2 কিলোমিটার। পৌঁছে গেছে কিন্তু প্রথম ডেস্টিনেশনে, এইটা হচ্ছে চৈতন্যদ্বার। চৈতন্যদ্বার থেকে একেবারে ডান দিকে কিন্তু ঢুকতে হবে 6 নম্বর গেট দিয়ে। এই যে জগন্নাথ মন্দির তোমাদের আমি দেখাচ্ছি, জগন্নাথ মন্দির সম্পর্কিত ডিটেলস ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, ওপরে আই বাটন এবং নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা ডিটেলসে দেখে নিতে পারবে এই মন্দিরে কখন আসতে হবে, কি কি ফ্যাসিলিটিস আছে, কোথায় জুতো রাখতে হবে, কিভাবে পুজো দিতে পারবে, সমস্ত কিছু কিন্তু সেই ভিডিওতে শেয়ার করা আছে। এই হচ্ছে জগন্নাথ মন্দিরে কিন্তু মূল প্রবেশদ্বার। এই মুহূর্তে কিন্তু আমরা চৈতন্যদ্বারের নিচ থেকে যাচ্ছি, এবং সামনে কিন্তু মূল প্রবেশ পথ, এবং মন্দিরটি কিন্তু খুব সহজে আমরা রাস্তা থেকে দেখতে পাচ্ছি, যেটা অনেকটা বড় এরিয়া নিয়ে কিন্তু তৈরি হয়েছে, এবং সামনের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মূল প্রবেশদ্বার মন্দিরের। এই হচ্ছে এই মূল মন্দিরের প্রবেশদ্বার। তবে বর্তমানে কিন্তু এই পথ দিয়ে, অর্থাৎ এই গেট দিয়ে কিন্তু প্রবেশ করানো হয় না, অন্যান্য গেট দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করানো হয়। সেই ব্যাপারে কিন্তু বিস্তারিত জানিয়েছি আগের পর্বেই। পশ্চিমবঙ্গের একেবারে কাছের একটি রাজ্য হচ্ছে উড়িষ্যা। আমি দীঘা থেকে কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছি উড়িষ্যার বালাসোরে। মাত্র 6.7 কিলোমিটার দূরত্বে কিন্তু অবস্থান করছে আমার পরবর্তী ডেস্টিনেশন। যেতে মোটামুটি সময় লাগবে 15 থেকে 20 মিনিট। রাস্তা দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর। চলো, দেখা হচ্ছে পরবর্তী স্পটে গিয়ে। এই মুহূর্তে আমি আছি উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরে, আজকে দ্বিতীয় স্পট। খুব সুন্দর এই মন্দিরটা, চলো তোমাদের দেখাই। এই হচ্ছে মূল মন্দিরের প্রধান প্রবেশদ্বার, অর্থাৎ সিংহদ্বার। এই দ্বারের একদম সামনে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা আছে, প্রচুর দোকান আছে, যেখান থেকে কিন্তু পুজোর ডালা এবং পুজোর সামগ্রী কিনে কিন্তু বাবার কাছে তোমরা পুজো দিতে পারবে। চলো ভেতরে প্রবেশ করা যাক। এই হচ্ছে ভেতরের অংশটা। ভেতরে কিন্তু বেশ অনেকগুলো মন্দির আছে, ছোট ছোট দেখতে পাচ্ছি। চলো প্রত্যেকটা জায়গা তোমাদের ঘুরে দেখাবো, কিন্তু তার আগে কিন্তু যাব বাবার কাছে। বাবার কাছে যাওয়ার আগে কিন্তু সামনে এরকম একটা অংশ আছে, এটা কি অংশ আমি ঠিক জানি না, বলতে পারবো না। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে ডেফিনেটলি আমাকে জানিও। এবং এই অংশটির ঠিক পেছনের অংশটি যদি আমি দেখি, সেখানে কিন্তু আছে মূল মন্দির, এবং তার আগে কিন্তু আছে নন্দী মহারাজ। চলো সেদিকে যাওয়া যাক। এই মন্দিরে মূল উৎসব হচ্ছে চড়ক মেলা, যেটা সাধারণত এপ্রিল মাসেই হয়ে থাকে। উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বিহার এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কিন্তু লক্ষ লক্ষ তীর্থযাত্রী আসেন এই ভগবান শিবকে পুজো দেওয়ার জন্য, যিনি এখানে চন্দনেশ্বর নামে কিন্তু পরিচিত। এই হলো নন্দী মহারাজ। মূল মন্দিরের একদম উল্টো দিকেই কিন্তু অবস্থান করছেন নন্দী মহারাজ। মূল মন্দিরের সামনের দিকে যে অংশটি আছে সেটি কিন্তু দরজা দ্বারা বন্ধ, কিন্তু তার উল্টো দিকেই কিন্তু নন্দী মহারাজ বসে আছেন। আর এই হচ্ছে মূল মন্দিরের সামনের অংশটি। মূল মন্দিরের পাশে আরও একটি মন্দির আছে, সেই মন্দিরের উপরে কিন্তু লেখা আছে প্রতিষ্ঠিত 1403 সালে। যাই হোক, অনেক পুরনো মন্দির। মন্দিরের ভেতরে কিন্তু রাধাকৃষ্ণের অবস্থান। চলে এসেছি আরও একটি মন্দিরের, মানে মূল মন্দিরের চারিদিকে কিন্তু অনেকগুলো ছোট ছোট মন্দির আছে, সেই মন্দিরগুলোই কিন্তু তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এটি হচ্ছে জগন্নাথ দেবের একটি মন্দির, যেটা দেখেই বোঝা যাচ্ছে। বাইরে কিন্তু আছে গরুড় দেবতা, এই যে সামনের যে অংশটা, এখানে গরুড় দেবতা কিন্তু বসে আছেন, এবং তার ঠিক মুখোমুখি কিন্তু অবস্থান করছেন জগন্নাথ দেব, বলভদ্র, এবং মাঝখানে আছে সুভদ্রা দেবী।
এই মন্দিরের আসার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে জলেশ্বর, যার এই মন্দির থেকে 40 কিলোমিটার দূরে কিন্তু অবস্থান করছে। এখন আমরা যে মন্দিরটির ভিতরে ঢুকতে চলেছি সেই মন্দিরের ভিতরে অবস্থান করছেন সিদ্ধিদাতা গণেশ এবং মা লক্ষ্মী। এই হচ্ছে মন্দিরের আরও একটি গেট, সেখান থেকে কিন্তু প্রবেশ করা যায়। এখানে দেখতে পাচ্ছ প্রচুর ভক্তরা কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বাবার মাথায় জল ঢালবে বলে, পুজো দেবে বলে। ভক্ত যাতে কোনো রকম কষ্ট না হয় গরমে, তার জন্য কিন্তু এই ছাউনি ব্যবস্থা করা হয়েছে। চলে এসেছি তালসারিতে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ পোস্টারে দেওয়া আছে সেভ মি, লাল কাঁকড়াকে এরা বাঁচানোর জন্য লেখা আছে সেলফ মি। আর এখানে কিন্তু একটা লম্বা রাস্তা চলে গেছে, তবে এইখান থেকে কিন্তু সমুদ্রটা অনেকটাই দূরে, তাই আমরা কিন্তু আরও কাছে যাব। এই অংশে কিন্তু প্রচুর পরিমাণে দোকানপাট দেখতে পাচ্ছি এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু মাছের গন্ধ বেরোচ্ছে, কারণ এখানে কিন্তু ট্রলারে করে মাছ আসে এবং এই জায়গা থেকে কিন্তু মাছের বিভিন্ন রকম ডিস্ট্রিবিউট হয়ে থাকে এবং মাছের বাজারও আছে। তো সেই কারণে এখানে প্রচণ্ড পরিমাণে মাছের গন্ধ বেরোচ্ছে। এছাড়া অন্যান্য দোকানপাটের মতন কিন্তু এখানে প্রচুর খাবার দোকান আছে, আখের রসের দোকান আছে, প্রচুর দোকান আছে। চলো সামনের দিকে যাওয়া যাক। এবং এই যে লম্বা করে অংশটা দেখতে পাচ্ছ প্রত্যেকে বসে আছে, এখানে প্রত্যেকেই কিন্তু মাছ নিয়ে বসে আছে। চলে এসেছি পরবর্তী স্পটে, তালসারিতে। তালসারি একটা স্পেশালিটি হচ্ছে এই জিনিসটা, জল, কিছুটা জল, তারপরে চর, তারপরে আবার জল, মানে এই জিনিসটা দুর্দান্ত, আমার বেশ ভালো। আর এই চরটা দেখো কতটা বড়, আর ওই দিকে দেখো এখানে একটা বিশাল বড় চর আছে। এই অংশটা যেটা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু লাল কাঁকড়া পাওয়া যায়। সুবর্ণরেখা নদী এই সমুদ্রের তটে এসে কিন্তু মিশেছে। তোমাদের আরও একটা আমি কথা বলি, সেটা হচ্ছে তালসারি যে শব্দটি, সে শব্দটি হচ্ছে উড়িয়ার শব্দ। তাল শব্দের অর্থ হলো প্লাম এবং সারি শব্দের অর্থ হচ্ছে রো, অর্থাৎ প্লাম গাছ, ঝাউ গাছের সারি হচ্ছে এই নামের অর্থ। এই চারিদিকের পরিবেশটা না একেবারে অন্যরকম। সাধারণত আমরা যে বিচে যেয়ে থাকি সেরকম কিন্তু একেবারেই না। এই অংশটা যদি তোমরা দেখো তাহলে দেখতে পারবে দূরে কিন্তু মাছের ট্রলাররা তারা মাছ নিয়ে কিন্তু এদিকে আসছে অথবা এখান থেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। দূরে যে সমুদ্রের মধ্যে যে সবুজ অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেই সবুজ অংশগুলি হচ্ছে চর। চরটা এতটাই পড়েছে যে সেই জায়গায় কিন্তু এই গাছ উঠে গেছে। মাঝখানে যে চরটা দেখতে পাচ্ছ না, এই চরটা কিন্তু বেশ আকর্ষণীয়। আর এইখানে দেখো মাছের কত জাল রাখা আছে। আর এই পাশে কিন্তু দেখতে পাচ্ছ এই নৌকাগুলি আছে, এই নৌকাগুলি কিন্তু ওই দিকে যায়। ওই যে সবুজ অংশগুলো দেখতে পাচ্ছ ওইখানেই কিন্তু যে আইল্যান্ডটা আছে ওই জায়গাতেই কিন্তু লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। এখন আমি কাউকেই দেখতে পাচ্ছি না, তাই এই নৌকা করে কিন্তু ওইদিকে যাওয়ার কোনো উপায়ও নেই, আর সত্যি বলতে হাতের সময়ও কম। এবার চলো তোমাদেরকে বিচটা ওই দিক থেকে দেখাই। এই পাশে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু দোকানপাট বসেছে এবং যত বেলা বাড়বে আরও দোকানপাট কিন্তু বসবে, এখনও কিন্তু সব দোকানপাট বসেনি পুরোপুরি। উড়িষ্যার রাজ্যের উত্তর দিকে সর্বশেষ সমুদ্র সৈকত হলো কিন্তু এই তালসারি। ওই দেখো দূরে সব নৌকা কিন্তু ভেসে বেড়াচ্ছে, আর এইদিকে দেখো কত নৌকা আছে, এখানে প্রচুর নৌকা আছে। এবং ওই দিকটা দেখতে পাচ্ছ কি বিশাল চর পড়েছে, একদম ঝাউবন কিন্তু ভর্তি, বেশ সুন্দর লাগছে কিন্তু জায়গাটা, একদম অন্যরকম। নর্মালি আমি যেমন বিচ দেখেছি তার থেকে কিন্তু একেবারেই আলাদা। চলে এসেছি পরবর্তী স্পটে। দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু প্রচুর জামা কাপড় বিক্রি হচ্ছে। এখানে যত পরিমাণে জামা কাপড় বিক্রি হচ্ছে অন্যান্য জায়গায় কিন্তু এত পরিমাণে জামা কাপড় বিক্রি হতে আমি দেখিনি। দূরে কিন্তু দেখতে পাচ্ছি অনেকক্ষণ পর ঝাউবন, মানে এতক্ষণ কিন্তু ঝাউবন অনেক দূর থেকে দেখছি না, এখন যথেষ্ট অনেকটা কাছে। যাই হোক চারিদিকে কিন্তু প্রচুর খাওয়ার স্টল, স্পেশালি ফুচকা, আখের রস, গোলা, ডাবের জল এগুলো বিক্রি হচ্ছে, টুপি, সানগ্লাস বিক্রি হচ্ছে। এবার চলো মেইন অ্যাট্রাকশনের জায়গা অর্থাৎ সমুদ্রের কাছাকাছি যাবো। বাই দ্য ওয়ে আমি কিন্তু এই মুহূর্তে আছি উদয়পুর বিচে।
একদম কিন্তু সমুদ্রের কাছে আমি চলে এসেছি। চারিদিকটা ভীষণ সুন্দর লাগছে, প্রত্যেকটি মানুষ সবাই নিজের মতন করে এনজয় করছে। দূরে দেখতে পাচ্ছ প্রত্যেকে কিন্তু সমুদ্রের পাড়ে চলে গেছে, অনেকে সুইমিং করছে, ভীষণ সুন্দর লাগছে। এখানে কিন্তু পরিবেশটা বেশ ভালো এবং অন্যান্য বিচের তুলনায় বেশ অন্যরকম। দীঘায় না প্রত্যেকটা বিচ একে অন্যের থেকে কিন্তু আলাদা, প্রত্যেকে কিন্তু নিজস্ব সৌন্দর্য আছে, এনজয় করার মতো কিন্তু আলাদা এনভায়রনমেন্ট আছে। এবারে চলো আমি একটু কাছে যাই। তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবে পুরো অংশটা জুড়ে কিন্তু এখানে ছাউনি করা আছে, প্রত্যেকে কিন্তু নিচে বসে আছে। আর এখন কিন্তু জোয়ারের সময়, তার কারণটা একটু কাছে গিয়ে তোমাদের দেখাচ্ছি কেন। দূরে যেখানে ছাউনি দেওয়া আছে দেখতে পাচ্ছ, সেই পর্যন্ত কিন্তু সিটিং ব্যবস্থা ছিল। জল বাড়তে বাড়তে কিন্তু এই পর্যন্ত এসেছে, তার জন্য কিন্তু সিটিং ব্যবস্থাটাকে পেছনে নিয়ে যেতে বাধ্য হয়েছে, কারণ এখন জোয়ারের সময়। আর এই প্রথমবার এখানে এসে কিন্তু আমি এই সমুদ্রের জলে পা দিলাম, প্রথমবার উদয়পুর বিচে এসে। বেশ ভালো লাগছে, জায়গাটা কিন্তু বেশ সুন্দর, প্রচণ্ড সুন্দর হাওয়া বইছে, আর বাচ্চাগুলো কি সুন্দর চারিদিকে খেলা করছে। এবার তোমাদের আরও একটা জিনিস দেখাই, দেখো দূরে যে সমুদ্রের রংটা দেখতে পাচ্ছ, সেই সমুদ্রের রংটা এবং আকাশের রংটা কিন্তু অলমোস্ট সেম, তবে সামনের যে অংশটা দেখতে পাচ্ছ সমুদ্রের, সেই রংটা কিন্তু সম্পূর্ণ আলাদা। অর্থাৎ এখানে কিন্তু সমুদ্রের আমি পরপর দুটো রং সম্পূর্ণ আলাদা রঙে দেখতে পাচ্ছি। জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, তবে ভীষণ রকমভাবে সুন্দর লাগছে। চারিদিকে কিন্তু প্রচুর নুলিয়ারা ঘুরে বেড়াচ্ছে, কারণ যদি কোনো এমন পরিস্থিতি আসে যে তাদের প্রয়োজন হতে পারে, তারা কিন্তু সবসময় স্বতন্ত্র অবস্থায় থাকছে এবং প্রচণ্ড অ্যালার্ট থাকছে। যাই হোক, চারিদিকটা কিন্তু বেশ সুন্দর। এতক্ষণ পর্যন্ত কিন্তু সমুদ্রের পাড়ে ছিলাম, নিচের দিকটায় ছিলাম, এখন একটু উপরের দিকটা এলাম। এই ওপর থেকে এবার তোমাদের একটু সমুদ্রের ধারটা দেখাবো, চারিদিকটা দেখাবো। আশা করি তোমাদের এই জায়গা থেকে দেখতে বা বুঝতে অনেকটা সুবিধা হবে। আশা করি এখন বুঝতে পারছো এই যে এই দিকটা কিন্তু বিস্তীর্ণ সমুদ্র এবং এখানে কিন্তু সমস্ত কিছু বিক্রি বাট্টা হচ্ছে। এতক্ষণ কিন্তু আমি ওই নিচে অংশটায় ছিলাম, ওখান থেকে তোমাদের সমস্যাটা দেখাচ্ছিলাম। উদয়পুর বিচে আসলাম, ঘুরলাম, দেখলাম, তোমাদেরকেও দেখালাম, সবই ঠিক আছে। তবে এইটুকুনি বলতে পারি, এই বিচটা ফ্রেন্ডসদের সাথে আসার জন্য বেশ ভালো, ফ্যামিলির সাথে বাচ্চাদের সাথে একটু অ্যাভয়েড করাটাই বেটার। পরিবেশটা বেশ ভালো, বন্ধুদের সাথে এনজয় করার মতন বেশ ভালো। প্রচুর স্টল আছে, তুলনামূলক অন্যান্য জায়গায় যতগুলো এখনো পর্যন্ত ঘুরেছি সেই তুলনায় এটা জায়গাটা বেশ বেশ জমজমাট, বেশ সুন্দর, অনেক দোকানপাট আছে, খুব সুন্দর। তবে ওই যে বললাম, বন্ধুদের সাথে আসার জন্য আদর্শ, ফ্যামিলি বা বাচ্চার সাথে আসার জন্য খুব একটা এই জায়গাটা প্রেফারেবল নয়। সারাদিন ঘুরে অবশেষে ঘরে ঢুকলাম, প্রচণ্ড টায়ার্ড। একটা কথা বলি, এখানে সব জায়গায় ঘোরার জন্য কিন্তু টোটো পাওয়া যায়, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে টোটোতে যখনই তোমরা আসবে ঘুরবে, অবশ্যই দরদামটা করে নেবে, কারণ প্রথমে একটা ওরা যাতার দাম বলে, তাই একটু দরদাম করতে হয়। যাই হোক, আদারওয়াইজ সারাদিনটা ভালোই গেল। এখন রুমে আসলাম, প্রচণ্ড টায়ার্ড, এখন ফ্রেশ হব, স্নান করব, লাঞ্চ করব, তারপরে বিকালবেলা বেরোবো। তাই একেবারে বিকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার কারণে কিন্তু সারা রাস্তাটা দুর্ধর্ষ টুনি লাইট দিয়ে কিন্তু সাজানো হয়েছে। একেবারে টুনি লাইট দিয়ে মশারির ছাউনির মতন কিন্তু করা হয়েছে। পুরো জায়গাটা কিন্তু দেখতে অসম্ভব লাগছে। সঙ্গে এই যে গেটগুলো করেছে সেগুলো কিন্তু বেশ সুন্দর লাগছিল। তাই সেই রাতের অন্ধকারের দৃশ্যটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। এখানে দেখতে পাচ্ছ চৈতন্য গেটটা কিন্তু খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে এবং রাস্তা থেকে কিন্তু খুব সুন্দর করেই মন্দিরটাকে দেখা যাচ্ছে।
ফ্রেশ হয়ে আবার কিন্তু বেরিয়ে পড়েছি সন্ধেবেলা, এসেছি নিউ দীঘা সি বিচ মার্কেটে। তো মার্কেটে এসে দেখছি অনেক কিছুই চেঞ্জ, মানে আফটারঅল 14-15 বছর পর আমি আবার এসেছি। সুতরাং বুঝতেই পারছো যে আগের এবং এখনকার দিনের যে পরিবর্তনটা সেটা আমার চোখে খুব বেশি করে পড়ছে। সমুদ্র ছাড়া বাকি সব কিছুই পাল্টে গেছে, সমুদ্রের জলটা একই আছে, বাকি সবই পাল্টে গেছে। যাই হোক, মার্কেটটা অনেকটা বড়, ঘুরছি দেখছি, তোমাদেরকেও দেখাই। চলো, সন্ধ্যেবেলাটা এখানে আসলে কিন্তু বেশ ভালো জমজমাট। আর হ্যাঁ, খাবারের দোকানও কিন্তু প্রচুর আছে। রাতের বেলা কিন্তু এই সমুদ্রের ধারের অংশগুলো একেবারে চিত্রটাই পাল্টে যায়। প্রচুর পরিমাণে আলো এবং সঙ্গে থাকে প্রচুর পরিমাণের দোকান। এই দোকানগুলো কিন্তু অনেক রকম জিনিস বিক্রি হয়, বিশেষত যেহেতু সমুদ্রের ধারে, সে কারণে ঝিনুকের জিনিসপত্র তো বিক্রি হয়ই, সঙ্গে এবার দেখলাম প্রচুর পরিমাণে ব্যাগ বিক্রি হচ্ছে। এই ব্যাগগুলো কিন্তু আগে কখনোই আমি দেখিনি, বাট নতুন দেখলাম। এবারে চলো রাতের সমুদ্রকে দেখা যাক। আগেই তোমাদের ওল্ড দীঘা সি বিচের রাতের সমুদ্র কিন্তু দেখিয়েছি, আজকে নিউ দীঘা সি বিচের রাতের সমুদ্র দেখাবো। আমি একদম কিন্তু সমুদ্রের কাছে আছি, এখন কিন্তু ভাটা চলছে। সমুদ্রের পাড় থেকে কিন্তু দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। যেহেতু লাইট জ্বলছে তাই ওই অংশটা খুব ভালো মতোই কিন্তু বোঝা যাচ্ছে। তবে সমুদ্র কিন্তু একেবারেই ভালো বোঝা যাচ্ছে না অন্ধকারে, কেবলমাত্র কিন্তু যখন ঢেউটা আসছে সেই ফেনাটাই কিন্তু কেবলমাত্র বোঝা যাচ্ছে। দূরে বিস্তৃত পর্যন্ত কিন্তু শুধু আলোটাই বোঝা যাচ্ছে। এই দেখো, এখানে প্রচুর পরিমাণে কিন্তু ঝিনুকের জিনিস বিক্রি হচ্ছে, যেটা আমি আগেও দেখেছি। তবে এই জিনিসগুলো না নিয়ে আসাটা না ভীষণ মুশকিল হয়ে যায়, কারণ যতই ওরা কাগজে মুড়ি দিক, এইগুলোকে নিয়ে আসা একটা বিশাল বড় চ্যালেঞ্জ। আগের বার যখন আমি নিয়ে গিয়েছিলাম আমার কিন্তু অনেক কিছু জিনিস ভেঙে গিয়েছিল, তার জন্য এইবার আর কেনার সেই সাহসটাই আমি দেখাইনি। যাই হোক, প্রচুর পরিমাণে জামা কাপড় এখানে বিক্রি হচ্ছে, জুতো বিক্রি হচ্ছে। এই জায়গাটা কিন্তু খাওয়ারের স্টল তুলনামূলক একটু কম দেখলাম, কেনাকাটি করার জন্য প্রচুর জিনিসপত্র দেখেছি। সি ভিউ কিন্তু এই হোটেলগুলো এখানে আমি দেখতে পেলাম বেশ ভালো। তবে এই হোটেল যেগুলো দেখছিলাম সেগুলো কিন্তু ভালোই এক্সপেন্সিভ হবে। এই দেখো, এখানে কত পার্লের জিনিস বিক্রি হচ্ছে, বেশ এক্সপেন্সিভ হবে এই হোটেলগুলো। যাই হোক, কোনো এক সময় যদি আসি তাহলে চেষ্টা করবো এই সি ভিউ হোটেলগুলো থাকা। দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর জিনিস আছে শপিং করার, খাওয়ার জিনিসপত্র একটু কম। চলে এসেছে কিন্তু আমার প্রিয় ওল্ড দীঘা সি বিচের সামনে। এই সি বিচে খাওয়ার জিনিসপত্র সেরকমভাবে পাওয়া যায় না, শপিংয়েও কিন্তু সেরকম কোনো একটা সুযোগ সুবিধা নেই। তবে এত সুন্দর করে সাজানো গোছানো যে এই জায়গাটা সত্যি বলছি আমার মনে ভীষণ ধরেছে। এত ভালো লাগছে জায়গাটা, না কি বলবো। সত্যি বলতে এত সুন্দরভাবে সাজিয়েছে জায়গাটা, যেন মনে হয় ক্রিসমাস বা দুর্গাপুজোর এরকম ফেস্টিভ্যাল চলছে। যাই হোক, এই সুন্দর পার্কের মধ্যে কিন্তু স্থান পেয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরও। প্রচুর মানুষ নিজেদের মতন করে সময় কাটাচ্ছেন, গল্প করছেন। সি বিচের সামনে শুধু শুধু বসে থাকলেও কিন্তু সময়টা কেটে যায়। আর এইখানে সত্যি বলতে এত সুন্দর ওয়েদার না, মানে রাত হলে, মানে সূর্য নামার পর এত সুন্দর ওয়েদার হয়ে যায়, খুব সুন্দর হাওয়া বা সমুদ্রের হাওয়া, আর ওয়েদার পুরো ঠান্ডা হয়ে যায়। জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগে। এবং এই জায়গাটা আমি বারবার বলবো, আমি আবারও বলবো, অবশ্যই আসতে হবে নিজের প্রিয়জনের সাথে। সেই প্রিয়জনটা বাবা মাও হতে পারে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও হতে পারে, কিংবা প্রেমিক প্রেমিকাও হতে পারে। যাই হোক, হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি এমন একটা জায়গায় যেখানে দাবার বোট কিন্তু চোখে পড়লো। রাজা রানী এবং দুই ধারে আছে, বেশ সুন্দর কিন্তু লাগলো, মানে খুবই সুন্দর লাগলো এই জিনিসটা। সাজানো কনসেপ্টটার জন্যই কিন্তু আমার এই ওল্ড দীঘা সি বিচটা এত বেশি ভালো লেগেছে।
অবশেষে চলে এসেছি ওল্ড দীঘা সি বিচের একেবারে সমুদ্রের ধারে। ওল্ড দীঘা সি বিচের সাথে নিউ দীঘা সি বিচের কিন্তু একটা বিশাল বড় পার্থক্য আছে। সেটা হলো যে ওল্ড দীঘা সি বিচের সমুদ্র কিন্তু বেশ উত্তাল এবং দেখতে কিন্তু বেশি ভালো লাগে, ঢেউ কিন্তু অনেক বেশি আসে, মানে রাত্রিবেলা বিশেষত বেশি করে আছড়ে পড়ে। তবে একটু আগেই দেখলে আমি কিন্তু নিউ দীঘা সি বিচের সামনে গেছিলাম, সেরকম ঢেউ নেই বললেই চলে, ভাটা চলছে তার মধ্যে। যাই হোক, এখনও কিন্তু ভাটাই চলছে। তো তার মধ্যেও দেখো এখানে কিন্তু সমুদ্রের মানে ওল্ড দীঘা সি বিচের কিন্তু সমুদ্রের ভয়ঙ্কর সুন্দর রূপটা আমরা দেখতে পাই। আছি ওল্ড দীঘা সি বিচের একদম সামনে, একদম নিচে নেমে এসেছি। এত সুন্দর ওয়েদার, আমার সত্যি কথা বলতে ওল্ড দীঘার কিন্তু এই সি বিচের এই অংশটা ভীষণ ভালো লেগেছে, বিশেষত রাত্রেবেলা। প্রথম যখন এখানে আসলাম তখন কিন্তু রাত্রিবেলা এত সুন্দর রূপ দেখেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন এত ভালো লাগছে, মানে দুর্ধর্ষ লাগছে এই কারণে, যেমন হাওয়া দিচ্ছে তেমন মেঘের মানে ঢেউয়ের গর্জন, ঢেউটা সেরকমভাবে আছড়ে পড়ছে, অসাধারণ লাগছে, মানে দুর্দান্ত। প্রত্যেকেই কিন্তু এনজয় করছে, তবে সেফ ডিস্টেন্স মেনটেন করে। যাই হোক, আজকে সারাদিন ঘোরাঘুরি হলো, তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যখনই সাবস্ক্রাইব করবে অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যখনই নতুন ভিডিও দেবো তোমাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশান যাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শিগগিরই। বাই।